আসসালামু আলাইকুম। একটি ফ্ল্যাট ক্রয় করার আগে কোন কোন দিক বিবেচনা করতে হবে, কোন কোন পেপারস সার্টিফাই করতে হবে এবং কোন কোন বিষয়গুলো খুব ভালো করে যাচাই করতে হবে, তার এ টু জেড সঠিক গাইডলাইন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখার পরে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আপনি ল্যান্ড, প্লট, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে প্রকৃত মালিকানা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আজকে 7টা ক্যাটাগরিতে একটা ফ্ল্যাট যাচাইয়ের জন্য 7টা ক্যাটাগরিতে প্লাস 15টা প্লাস পেপারস কীভাবে যাচাই করবেন, কোন কোন পেপারসগুলো যাচাই করবেন এবং প্রায় 10টার অধিক কোন কোন দিক যাচাই করবেন সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। Real estate consultant and property advisor মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এক নম্বরে যেটা যাচাই করতে হবে, আপনি যদি ফ্ল্যাট কিনতে যান, সেই ফ্ল্যাটটা বা সেই ভবনটা যেই জমির ওপর দাঁড়িয়ে আছে ওই জমির ল্যান্ড লিগ্যাল ভেরিফিকেশন করতে হবে, জমিটার বৈধতা যাচাই করতে হবে। তো জমির বৈধতা কিভাবে যাচাই করবেন? জমির 1 নম্বরে দলিলের যে চেইন আছে ওটা মিলাবেন, 2 নম্বর হলো খতিয়ানের চেইন মিলাবেন, 3 নম্বর হলো মিউটেশন বা নামজারি, বর্তমান কার নামে নামজারি আছে। যদি সেটা ডেভেলপার কোম্পানি যদি ফ্ল্যাটটা বানিয়ে থাকে তাহলে ডেভেলপার কোম্পানি, যদি কিনে থাকে তাহলে তার নামে জমিটার নামজারি থাকবে। আর ডেভেলপার কোম্পানি যদি কোনো ব্যক্তির কাছ থেকে জমিটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে বা চুক্তি বা এগ্রিমেন্টের মাধ্যমে যদি নিয়ে থাকে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে কী কী চুক্তি হয়েছে সেই বিষয়টা আপনাকে খুব ভালো করে যাচাই করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি কোনো ভবন কিনতে যান তাহলে সয়েল টেস্ট করতে হবে, আর ভবন যদি না কেনেন তাহলে সয়েল টেস্টের আসলে খুব একটা প্রয়োজন নেই। তাহলে 1 নম্বরে এই বিষয়গুলো যাচাই করবেন, ল্যান্ড লিগ্যাল ভেরিফিকেশন। 2 নম্বরে যাচাই করতে হবে কোম্পানি ভেরিফিকেশন বা ডেভেলপার কোম্পানি ভেরিফিকেশন। যেই ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতেছেন ওই ডেভেলপার কোম্পানির ট্রেড লাইসেন্স আছে কিনা, কেননা কিছুদিন আগে বাংলাদেশ সরকার 36টা ডেভেলপার কোম্পানির ট্রেড লাইসেন্স বাতিল করেছে, তার মধ্যে ওই কোম্পানিটা পড়ছে কিনা এই বিষয়টা যাচাই করবেন। 2 নম্বরে যাচাই করবেন ওই কোম্পানিটার রেপুটেশন কেমন, ইতিপূর্বে কয়টা প্রজেক্ট তিনি হ্যান্ডওভার করেছেন অর্থাৎ সম্পূর্ণ করেছেন এবং সেই প্রজেক্টগুলোর গুণতম মান কেমন ছিল, তাদের কাজের মান কেমন ছিল, কাজের কোয়ালিটি কেমন ছিল, এই বিষয়গুলো যাচাই করবেন। এবং তার পূর্বের যে প্রজেক্টগুলো তিনি সম্পন্ন করেছেন এবং সেই প্রজেক্টগুলো বা সেই ভবনগুলো বা সেই ফ্ল্যাটগুলো যিনি ক্রয় করেছেন এরকম 10 জন ব্যক্তির সঙ্গে কথা বলবেন, আপনি ফোনের মাধ্যমে হোক কিংবা সাক্ষাতে হোক কথা বলবেন যে এই কোম্পানির কাছ থেকে ভবন কিনতে গিয়ে কিংবা ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে তিনি কোনো ধরনের প্রতারণা, জালিয়াতি, ভোগান্তি শিকার হয়েছে কিনা এই বিষয়গুলো খুব ভালো করে যাচাই করে নিতে হবে। 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন। 1 নম্বর জমি আপনি ভেরিফিকেশন করলেন, 2 নম্বর কোম্পানি ভেরিফিকেশন করবেন, কোম্পানিও যদি ওকে পান 3 নম্বরে আপনি বিল্ডিং ভেরিফিকেশন করবেন যে বিল্ডিংয়ের ভেতর যে ফ্ল্যাটটা আছে, তো এই জন্য বিল্ডিংটা যদি ঠিক থাকে, বিল্ডিংটার যদি বৈধতা থাকে তাহলে আপনার ফ্ল্যাটের বৈধতা থাকবে, বিল্ডিংয়ে যদি বৈধতা না থাকে তাহলে তো ফ্ল্যাটের বৈধতা থাকার প্রশ্নই ওঠে না। তো বিল্ডিং এর বৈধতা কীভাবে যাচাই করবেন তার জন্য 1 নম্বরে হলো বিল্ডিং পারমিট যাচাই করতে হবে। সেই বিল্ডিংটা তুলতে গিয়ে রাজুক, সিডিএ, কিডিএ, আরডিএ কিংবা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে বা সরকারের কাছ থেকে অনুমোদন নিয়েছে কিনা, এই জন্য অনুমোদনের সার্টিফাইড কপি আপনি যাচাই করবেন। 2 নম্বর হলো বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল। যে কোনো একটা বিল্ডিং করতে হলে সর্বপ্রথম বিল্ডিংটার প্ল্যানটা সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়, সেটা রাজুকের কাছ থেকে হতে পারে, সিডিএ, কিডিএ, আরডিএ কিংবা সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব থাকে তাদের কাছ থেকে এটা অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে 2 নম্বরে এই বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল নিয়েছে কিনা ওটা সার্টিফাইড কপি আপনি যাচাই করবেন। 3 নম্বরে স্ট্রাকচারাল ডিজাইনটা অ্যাপ্রুভাল নিয়েছে কিনা, অর্থাৎ কাগজে যে নকশাটা আছে, যেই প্ল্যানটা আছে সেই অনুযায়ী বাস্তবে নির্মাণ করেছে কিনা সেটা যাচাই করবেন, তার জন্য সার্টিফাইড কপি আছে সেটা আপনি যাচাই করবেন। 4 নম্বরে যদি আপনি কোনো টাওয়ার বা একদম উঁচু ভবন থেকে যদি আপনি একটা ফ্ল্যাট ক্রয় করেন তাহলে সেটার এনওসি যাচাই করবেন যে সেটা বিমানবন্দর অর্থাৎ সিএএ বির কাছ থেকে তিনি এনওসি নিয়েছে কিনা বা ক্লিয়ারেন্স নিয়েছে কিনা,
পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের কাছ থেকে তিনি এনওসি নিয়েছেন কিনা, সেই সঙ্গে ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থা যেগুলো আছে গ্যাস, পানি, বিদ্যুৎ, এই যে সংস্থাগুলো আছে এই বিভিন্ন সংস্থার কাছ থেকে এনওসি নিয়েছে কিনা এই বিষয়গুলো যাচাই করবেন। 5 নম্বরে হলো কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ একটা ভবনের কাজ শুরু থেকে শেষ করার পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয় বা যে সার্টিফিকেটটা থাকে সেটা হলো কমপ্লিশন সার্টিফিকেট। সেই কমপ্লিশন সার্টিফিকেটটা যাচাই করবেন। এরপরে সেই ভবনের মধ্যে বসবাস করার জন্য দায়মুক্তি সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা ওই অকুপেন্সি সার্টিফিকেটটা যাচাই করবেন। তা মোটামুটি এই 6টি পেপারস যদি আপনি যাচাই করেন, মোটামুটি 6টি পেপারস, আর এনওসিতে দেখা যাবে যে 5-6টা মন্ত্রণালয় বা 5-6টা সেবা প্রদানকারী সংস্থা থেকে এরকম 10টার ঊর্ধ্বে পেপারস, মূলত 6টি পেপারস, মেইন যে 6টি পেপারস অন্তত যাচাই করবেন। আর এনওসি থাকলে এই 6টি পেপারস, এনওসি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন অধিদপ্তর থেকে শুরু করে 12টি পেপারসের ঊর্ধ্বে যাবে। তো বিল্ডিংয়ের এই তথ্যগুলো আপনি যাচাই করবেন। এই তথ্যগুলো যদি আপনি যাচাই করতে না পারেন তাহলে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই তথ্যগুলো যাচাই করতে পারেন, কিংবা একজন সিভিল লয়ারের মাধ্যমে যাচাই করতে পারেন। 4 নম্বরে যাচাই করতে হবে, আপনি যদি ফ্ল্যাটটা ক্রয় করতেছেন এখন মূল সেই ফ্ল্যাটটাই যাচাই করতে হবে, ফ্ল্যাট ভেরিফিকেশনটা করতে হবে। তো ফ্ল্যাটটা ভেরিফিকেশন করার জন্য সবার আগে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হলো ফ্লোর প্ল্যান। যেই নকশাটা সরকারের কাছ থেকে অনুমোদন নিয়েছে সেই নকশার ভেতরে প্রতিটা ফ্লোরের প্ল্যান আছে। প্রতিটা ফ্লোর প্ল্যানে কোথায় গেস্ট রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় বাথরুম হবে, কোথায় অ্যাটাচড কিচেন রুম হবে, এই সমস্ত বিষয়গুলো ফ্লোর প্ল্যানে থাকে। ঠিক একইভাবে গেস্ট রুমটা কত দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, বেডরুমটা দৈর্ঘ্য প্রস্থ কত হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্ল্যানে থাকে। তো ওই প্ল্যান অনুযায়ী সুন্দর করে আপনি প্ল্যানটা হাতে নিয়ে একদম বেডরুম কোথায়, একদম বাথরুম কোথায়, একদম কিচেন রুম কোথায়, গেস্ট রুম কোথায়, দৈর্ঘ্য প্রস্থ, সেটার করিডর বা বারান্দা কোথায়, ঠিক একইভাবে সেটার লিফট কোথায়, সেটার লিফট লবি কোথায়, এই কমন এরিয়া কোথায়, এই যাবতীয় বিষয়গুলো আপনি যাচাই করে নেবেন ফ্লোর প্ল্যান দেখে। 2 নম্বর হলো এরিয়া প্ল্যান দেখবেন। ওই ফ্লোরটার বা ওই প্ল্যাটটার এরিয়া প্ল্যানটা, অর্থাৎ কার্পেট এরিয়া কতটুকু। কার্পেট এরিয়া মোট ফ্ল্যাটের 75 থেকে 80 থেকে 85% হতে হবে। অর্থাৎ একটা ফ্ল্যাটের 15 থেকে 25%-এর উপরে কমন এরিয়া গেলে সেটা আপনার জন্য অবশ্যই লাভজনক হবে না। তাই জন্য কার্পেট এরিয়া অবশ্যই 75 থেকে 80 থেকে 85 এর মধ্যেই থাকতে হবে। তো 1 নম্বরে কার্পেট এরিয়া যাচাই করবেন। 2 নম্বর হলো বিল্ড আপ এরিয়া, অর্থাৎ দেয়ালের পুরুত্ব এবং বিভিন্ন ডেভেলপার কোম্পানি অনুযায়ী বারান্দা বা করিডর, ব্যক্তিগত যে আপনার বারান্দা ওটা পড়ে। তাহলে কার্পেট এরিয়াটা খুব ভালো করে যাচাই করবেন। এরপরে বিল্ড আপ এরিয়াটা যাচাই করবেন। বিল্ড আপ এরিয়াটা হলো দেয়ালের পুরুত্ব, অনেক ডেভেলপার কোম্পানির চুক্তি অনুযায়ী অনেক সময় বারান্দাও হয়ে থাকে। এরপরে সুপার বিল্ড আপ এরিয়া। সুপার বিল্ড আপ এরিয়ার ভেতরে আপনার কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া সহ, কমন এরিয়া সহ যাবতীয় আপনার লিফট লবি, আপনার সিঁড়ি, আপনার যাবতীয় বিষয় আছে সব কিছুই এই সুপার বিল্ড আপ এরিয়ার ভেতরেই থাকে। এবং একটা ফ্ল্যাটের দাম এই সুপার বিল্ড আপ এরিয়ার উপর ডিপেন্ড করেই ধরা হয়। তাই জন্য আপনি যখন এরিয়া প্ল্যানটা যাচাই করবেন তখন এই সুপার বিল্ড আপ এরিয়াটা খুব ভালো করে যাচাই করে নেবেন। 3 নম্বর হলো ইউটিলিটি কানেকশন, অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, পানির লাইন ঠিক আছে কিনা এবং পানির যে পাইপগুলো আছে সেটা মানসম্পন্ন আছে কিনা, যে টেপগুলো আছে সেগুলো মানসম্পন্ন আছে কিনা, যে পানিটা আছে সেই পানিটা ব্যবহারযোগ্য মানসম্পন্ন আছে কিনা সেটা যাচাই করে নেবেন। পাইপ লাইনটা গ্যাস লাইনটা খুব ভালো করে যাচাই করবেন। গ্যাস লাইনে যেটা পাইপ ব্যবহার করা হয়েছে সেটা মানসম্পন্ন কিনা যাচাই করবেন। ঠিক একইভাবে বিদ্যুৎ যে কানেকশন আছে, বিদ্যুৎ কানেকশনের যে তারগুলো ব্যবহার করা হয়েছে সেই তারগুলো গুণগত মান কেমন, সেগুলোর কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো যাচাই করে নেবেন। তো ইউটিলিটি কানেকশন, এবং ইউটিলিটি কানেকশন যখন যাচাই করবেন তখন এই ইউটিলিটি কানেকশনে আপনার ফ্ল্যাটে কোনো ধরনের ইউটিলিটি বিল বকেয়া আছে কিনা কিংবা কোনো ট্যাক্স বকেয়া আছে কিনা এই বিষয়গুলো যাচাই করে নেবেন। 4 নম্বর হলো টাইলস, পাইপ, ড্রেনেজ,
হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে যে টাইলস ব্যবহার করা হয়েছে কিংবা যদি মোজাইক পাথর ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্ল্যানে যেটা দেয়া আছে, যে কোয়ালিটি দেওয়া আছে ওই অনুযায়ী টাইলস ব্যবহার করা হয়েছে না, টাইলসের গুণগত মানটা যাচাই করবেন। ঠিক একইভাবে পানির পাইপ সহ যাবতীয় পাইপগুলো যাচাই করবেন এবং পানি নিষ্কাশন সহ যাবতীয় যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেই ড্রেনেজ সিস্টেমটা আর গুণতম মান কীরকম সেটা সুন্দর করে যাচাই করবেন। ঠিক একইভাবে ফায়ার সেফটি দেওয়ার জন্য আগুন নির্বাপক যে যন্ত্রগুলো আছে সেগুলো গুণতম মান কীরকম, সেগুলো কোন কোন কোম্পানি থেকে নেওয়া, সেই কোম্পানিগুলো গুণতম মান কেমন, সেই বিষয়গুলো খুব ভালো করে যাচাই করতে হবে। 5 নম্বরে হলো ফ্যান লাইট সুইচ। যে ফ্যানগুলো দেওয়া হয়েছে সেই ফ্যানগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা, যে লাইটগুলো দেওয়া হয়েছে সেই লাইটগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা, কিংবা যে কোয়ালিটিগুলো উল্লেখ করা হয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করা হয়েছে না। ঠিক একইভাবে সুইচগুলোও কোয়ালিটি সম্পন্ন কিনা সেটাও যাচাই করে নেবেন। 6 নম্বর হলো কমন চেকিং, অর্থাৎ লিফট লবি, লিফটটা ভালো করে চেকিং করে দেবেন, লিফটটার কোয়ালিটি কীরকম, লিফট লবি যেটা জায়গাটা আছে সেটা খুব ভালো করে যাচাই করে নেবেন। ঠিক একইভাবে সিঁড়িটা কীরকম, সিঁড়িটার গুণতম মান কীরকম সেটা যাচাই করে নেবেন। ঠিক একইভাবে যদি জেনারেটর থাকে জেনারেটর খুব ভালো করে যাচাই করে নেবেন, জেনারেটরটা গুণতম মান কীরকম সেই যাবতীয় বিষয়গুলো যাচাই করে নেবেন। 7 নম্বরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া কিন্তু সুপার বিল্ড আপ এরিয়া, অর্থাৎ আপনার ফ্ল্যাট থেকে এই হিসাবটা আলাদা হয়ে থাকে। অর্থাৎ পার্কিং কার দরকার, যার গাড়ি আছে তার পার্কিং দরকার, যার গাড়ি নেই তার তো আসলে পার্কিং প্রয়োজন হয় না। এই জন্য আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি পার্কিং এরিয়া সম্পূর্ণ এককালীন একটা টাকা দিয়ে ক্রয় করবেন। ঠিক আছে, তো এই হলো ফ্ল্যাটের যাবতীয় বিষয়। এই সমস্ত বিষয়গুলো যাচাই করলে আপনি আশা করি একটা একদম নিষ্কণ্টক নির্ভেজাল ফ্ল্যাট নিতে পারবেন। ঠিক একইভাবে সেই ফ্ল্যাটটা কোনো ব্যাংকের কাছে মর্টগেজ আছে কি না, অর্থাৎ সেইটা লোন, তার উপর লোন নিয়ে আছে কি না, কিংবা ওটার উপর কোনো ধরনের মামলা আছে কি না, এই বিষয়গুলো যাচাই করার জন্য স্থানীয় যে সাব রেজিস্ট্রার অফিস আছে সেই সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা NEC সার্টিফাইড কপি আপনি তুলে নেবেন, নন ইনকামব্যান্স সার্টিফিকেট আপনি তুলে নেবেন। ঠিক আছে, তাহলে ওই ফ্ল্যাটের বৈধতা 100% যাচাই হবে ইনশাআল্লাহ। 5 নম্বর ক্যাটাগরিতে ফ্ল্যাটের যে বিষয়গুলো যাচাই করতে হবে সেটা হলো ওনারশিপ অ্যান্ড পজিশন, অর্থাৎ প্রকৃত মালিকানা এবং প্রকৃত দখল কার কাছে। আপনি যে ডেভেলপার কোম্পানি কিংবা যে মালিকের কাছ থেকে নিচ্ছেন তিনি প্রকৃতই মালিক কিনা, কিংবা তার রেপুটেশন কীরকম, এগুলো আপনাকে মাঠ পর্যায়ে গিয়ে যাচাই করতে হবে। প্রথমত কাগজের মাধ্যমে আপনি যাচাই করেছেন, বিল্ডিং ভেরিফিকেশন করেছেন, ফ্ল্যাট ভেরিফিকেশন করেছেন, সব কিছুই আপনি দেখতেছেন অল ওভার ওকে। এরপরে আপনি মাঠ পর্যায়ে গিয়ে যাচাই করবেন, যেহেতু আপনি ফ্ল্যাটটাই করতেছেন তো সেই ফ্ল্যাটটার মালিকানা যাচাই করবেন, সেই ফ্ল্যাটটা প্রকৃত মালিকানার কাছ থেকে নিচ্ছেন কিনা, প্রকৃত মালিকের কাছ থেকে নিচ্ছেন কিনা, এটা আপনাকে মাঠ পর্যায়ে গিয়ে আপনাকে যাচাই করতে হবে। তো তার জন্য আপনাকে 7 ভাগে বা 7 ক্যাটাগরিতে আপনাকে এটা যাচাই করতে হবে। তার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে কিভাবে আপনি একটা সম্পত্তির প্রকৃত মালিকানা যাচাই করবেন তার উপর। তারপরেও কিছুটা বলতেছি, অর্থাৎ যেই ফ্ল্যাটটা আপনি ক্রয় করতেছেন সেই ফ্ল্যাটটা যেখানে অবস্থিত সেখানে অন্তত 3 থেকে 7 দিন সেখানে অবস্থান করা উচিত এবং প্রয়োজন, আবশ্যক। আপনি যদি না থাকতে পারেন তাহলে আপনার লোককে পাঠাবেন, আপনার লোকও যদি না থাকে তাহলে আপনি নিজে 5 থেকে 7 দিন সেখানে যাবেন, গিয়ে আলাদা আলাদাভাবে চেক করবেন। আর সেটাও যদি না পারেন তাহলে একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নিতে পারেন। তো 1 নম্বরে যেটা যাচাই করতে হবে স্থানীয় বাসিন্দা বা প্রতিবেশীদের মাধ্যমে যাচাই করতে হবে। 2 নম্বরে হলো মসজিদ স্টাফ যারা আছেন তাদের মাধ্যমে যাচাই করতে হবে। 3 নম্বর হলো তাদের মাধ্যমে বলতে মসজিদ স্টাফ যারা আছেন, অর্থাৎ খাদেম, ইমাম, মুয়াজ্জিন সাহেব, তারা যেহেতু 5 ওয়াক্ত নামাজে মসজিদে থাকেন, ওই এলাকায় সবসময় ঘোরাফেরা করেন, তারা বলা যায় স্থানীয় ইমাম, স্থানীয় নেতা, তাদের কাছ থেকে এলাকার সমস্ত তথ্যগুলো থাকে। 3 নম্বর হলো ওই এলাকায় যিনি পত্রিকা বিতরণ করেন 5-7 বছর ধরে তার কাছে এলাকার তথ্য থাকে। 5 নম্বর হলো ইউটিলিটি কানেকশন যারা দেন সেই ইউটিলিটি কানেকশন সেবা দানকারী যে ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে আপনি বিভিন্ন মিস্ত্রি তাদের সঙ্গে কথা বলবেন। এরপরে স্থানীয় যে রিক্সা চালক, ভ্যান চালক, নিরাপত্তা কর্মী তাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও স্থানীয় যে চায়ের দোকান আছে যেটাকে এলাকার সংসদ বলা হয়, ওই চায়ের দোকানের মাধ্যমে
চায়ের দোকানে যাবেন, সেখানে গিয়ে সময় দেবেন, বসবেন, আন্তরিকতা তৈরি করে বিষয়গুলো যাচাই করে নেবেন। তাহলে আপনি প্রকৃত মালিকানা, যার কাছ থেকে আপনি ফ্ল্যাটটা নিচ্ছেন তিনি প্রকৃত মালিকানা কিনা সেটা আপনি 100% যাচাই করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো 5টি বিষয় যদি ঠিক থাকে তাহলে 6 নম্বরে আপনি এগোবেন, সেটা হলো প্রাইস অ্যান্ড ফিনান্সিয়াল ভেরিফিকেশন। তো প্রাইসটা যাচাই করার জন্য সর্বপ্রথম আপনি যেটা দেখবেন সেটা হলো বর্তমান যেখানে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতেছেন ওইদিকে জমির দাম কেমন। আপনি যে ফ্ল্যাটটা ক্রয় করতেছেন সেই ফ্ল্যাটটা যেই ভবনে এবং সেই ভবনটা যেই জমির উপর দাঁড়িয়ে আছে সেই জমিরও আপনাকে আনুপাতিক হারে মালিক হতে হবে। শুধুমাত্র ফ্ল্যাটের মালিক হলে হবে না, আপনাকে জমিরও মালিক হতে হবে। তো এই জন্য ওই এলাকায় জমির দাম আসলে কীরকম তা আপনি যাচাই করবেন। অন্তত 3 থেকে 4টা জমি ইতিমধ্যে যারা বিক্রি করেছে ওই আশেপাশে সেই জমির দাম প্রথমত আপনি যাচাই করবেন। 2 নম্বরে হলো ফ্ল্যাটের দাম কীরকম আশেপাশে সেটা যাচাই করবেন। 3 নম্বর হলো অবশ্যই বা ডিপ্রিসিয়েশন খরচ কীরকম। আপনি যদি একদম নতুন যদি ফ্ল্যাট ক্রয় করেন তাহলে সেটা গোপন কোনো ফাটল আছে কিনা এই বিষয়গুলো যাচাই করবেন। আর যদি পুরানা ফ্ল্যাট হয়ে থাকে তাহলে সেটার কি মনে করো যে 10 বছরের একটা পুরানা ফ্ল্যাট আপনি ক্রয় করতেছেন, তাহলে সেই ফ্ল্যাটটা নতুন অবস্থায় যেমন ছিল তো পুরাতন 10 বছর পুরাতন হওয়ার পরে তো সেটা সেই অবস্থায় নাই, দেখা গেছে অনেক কিছুরই কি ক্ষয় হয়ে গেছে বা অনেক কিছুই পুরাতন হয়ে গেছে। তো নতুন অবস্থায় সেটার দাম যেরকম হবে 10 বছর পুরানা ফ্ল্যাটের দাম তো একই রকম হবে না, এই জন্য এই বিষয়টা যাচাই করবেন। 4 নম্বরে বাজার দর কীরকম সে বাজার দরটা যাচাই করবেন। 5 নম্বরে হলো রয় বা রিটার্ন অন ইনভেস্ট। আপনি নিজে ব্যবহার করার জন্য কেনেন কিংবা বিক্রয়ের জন্য বাণিজ্যের জন্য কেনেন, আপনাকে অবশ্যই রিটার্ন অন ইনভেস্টটা যাচাই করতে হবে। আপনি এখনই ফ্ল্যাটটা ক্রয় করে যদি 3 মাসের মাথায় আবার যদি আপনি ফ্ল্যাটটা বিক্রি করেন তাহলে যদি আপনার লাভ থাকে তাহলে আপনি ফ্ল্যাটটা কিনে আসলেই লাভবান হচ্ছেন। আর যদি দেখা যায় যে একটা ফ্ল্যাট কিনে 3 মাসের মধ্যে বিক্রি করে আপনার কোনো লাভ থাকতেছে না বরং আরও লোকসান হতে পারে, তাহলে বুঝতেই পারতেছেন যে এই ফ্ল্যাটটা করে আপনার জন্য কি ক্ষতির কারণ হতে পারে। তো এই রয় যদি ঠিক থাকে তাহলে আপনি সরাসরি বায়না দলিল করবেন। বায়না দলিলে আপনি কিভাবে টাকা দেবেন অর্থাৎ কিভাবে আপনি সেই ফ্ল্যাটটা ক্রয় করবেন, ইনস্ট্যান্ট পেমেন্টের মাধ্যমে নাকি ইনস্টল পেমেন্টের মাধ্যমে সেই বিষয়টা সুন্দরভাবে উল্লেখ থাকবে। ইনস্ট্যান্ট পেমেন্ট যদি যাচাই করেন তাহলে কয়বারে আপনি টাকাটা দেবেন, অর্থাৎ এখন বায়নার আপনি 10 থেকে 20% বায়না দলিলের সময় টাকাটা পরিশোধ করতেছেন, আর বাকি যে 70 থেকে 80% টাকা আছে সেটা কবে কোন ডেটে আপনি পরিশোধ করবেন, কিংবা যদি লেট হয় তাহলে কী জরিমানা দেবেন। ঠিক একইভাবে টাকা পরিশোধ করার পরে ডেভেলপার কোম্পানি বা যার কাছ থেকে আপনি নিচ্ছেন তিনি কবে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবেন সেটাও লেখা থাকবে। তিনি যদি কোনোভাবে দেরি করেন লিখে দিতে তাহলে তিনি কি জরিমানাগুলো দেবেন সেটাও উল্লেখ থাকবে, ঠিক আছে। এবং এই যাবতীয় বিষয়গুলো আপনার একটা বায়না দলিলে উল্লেখ থাকবে এবং বায়না দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার্ড বায়না দলিল হতে হবে। বায়না করার পরে আপনি যদি ইনস্টলমেন্টের মাধ্যমে অর্থাৎ কিস্তির মাধ্যমে নেন তাহলে কবে কবে কিস্তি দেবেন সে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। কোনো কিস্তি যদি মিস হয় তার জন্য কি জরিমানা দেবেন, কিংবা কোনো কিস্তি নিতে দেরি করে তাহলে তারা কি জরিমানা দেবে সেগুলোও উল্লেখ থাকবে, ঠিক আছে। এই যাবতীয় বিষয়গুলো বায়না দলিলের মধ্যে উল্লেখ থাকবে এবং বায়না দলিলে এটা উল্লেখ থাকবে যে কোনো ধরনের হেডেন চার্জ কিংবা কোনো ধরনের গোপন চার্জ যেন ভবিষ্যতে কাটা না হয় সেটাও যেন 100% উল্লেখ থাকে। এবং আপনি যদি কিস্তির মাধ্যমে নেন তাহলে খুব ভালো করে টার্মস অফ কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তো এরপরে আপনি যখন টাকা পরিশোধ হবে এরপরে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার সঙ্গেই আপনাকে মিউটেশন করে খাজনা পরিশোধ করতে হবে। এরপরে সরাসরি আপনি হ্যান্ড ওভার নেবেন কিংবা দখল নেবেন, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি দখল নেবেন। তো এই সমস্ত বিষয়গুলো এই 6 নম্বরে যাচাই করবেন। 1 নম্বর হলো জমির বর্তমান দাম, ফ্ল্যাটের বর্তমান দাম, অবচয় বা ডিপ্রিসিয়েশন, তারপরে বাজার দর, এরপরে রই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এরপরে বুকিং যদি প্রয়োজন হয় করবেন, না হলে সরাসরি বায়না দলিল করবেন, এরপরে রেজিস্ট্রেশন করবেন, এরপরে মিউটেশন করবেন, খাজনা তাড়াতাড়ি পরিশোধ করবেন এবং খুব তাড়াতাড়ি দখল নিয়ে নেবেন। তো এইভাবে সমস্ত বিষয়টা আপনাকে যাচাই করতে হবে। 1 নম্বর হলো ল্যান্ড ভেরিফিকেশন, 2 নম্বর হলো কোম্পানি ভেরিফিকেশন, 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন, 4 নম্বর হলো ফ্ল্যাট ভেরিফিকেশন, 5 নম্বর হলো ওনারশিপ
বা পজিশন ভেরিফিকেশন, 6 নম্বর হলো প্রাইস ভেরিফিকেশন, 7 নম্বরে যেটার কথা বলবো সেটা হলো আপনি যদি এই সমস্ত বিষয়গুলো ভেরিফিকেশন করতে না পারেন বা ভেরিফিকেশন করতে আপনার যদি কোনো ধরনের অসুবিধা হয়, যেমন এগুলো আপনি চাইলে বিল্ডিং বা ফ্ল্যাটটা ভেরিফিকেশন একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা ভালো, কাগজপাতিগুলো একজন সিভিল লয়ারের মাধ্যমে করা ভালো, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় যে 18টার উপরে পেপার্স বা 15টার উপরে পেপার্স এবং বাস্তবে প্রায় 20টার উপরে দিক আপনাকে বিবেচনা করা লাগতেছে, এগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নিতে পারেন। একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট একদম একটা জমির সয়েল টেস্ট থেকে শুরু করে জমির দালিলিক চেইন, খতিয়ানের চেইন, মিউটেশন, পাওয়ার অফ অ্যাটর্নি, এরপর ডেভেলপার কোম্পানির বৈধতা যাচাই, ডেভেলপার কোম্পানির রেপুটেশন যাচাই, ঠিক একইভাবে ফ্ল্যাটের এই ফ্লোর প্ল্যান থেকে শুরু করে এরিয়া প্ল্যান থেকে শুরু করে ইউটিলিটি কানেকশন থেকে শুরু করে এই যাবতীয় বিষয়গুলো তিনি যাচাই করবেন। যত মাধ্যমের যত সহযোগিতা নেওয়া প্রয়োজন তিনি সম্পূর্ণ দায়ভার তার উপর, তিনি প্রয়োজনে সিভিল লয়ারের মাধ্যমে কিংবা তিনি সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে যাচাই করবেন। এরপরে ওনারশিপ, একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট তিনি কিংবা তার লোকদের মাধ্যমে যেখানে ফ্লোরটা ক্রয় করতেছেন সেখানে যাবে, সেখানে গিয়ে 3 থেকে 7 দিন অবস্থান করে সেটা প্রকৃত মালিকানা যাচাই করবে এবং প্রতিটা বিষয়ের জন্য সার্টিফাইড রিপোর্ট আপনাকে প্রদান করা হবে। এবং ঠিক একইভাবে প্রাইজের ক্ষেত্রে সবচেয়ে এখানে একটা যে খুশির খবর বা আনন্দের খবর সেটা হলো প্রাইজের ক্ষেত্রে আপনি যেই ফ্ল্যাটটা ক্রয় করতেছেন 1 কোটি টাকা দিয়ে একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে যদি সেই ফ্ল্যাটটা আপনি ক্রয় করেন তাহলে সেখানেই আপনি প্রায় 20% কম দামে, অর্থাৎ 1 কোটি টাকার ফ্ল্যাট আপনি 80 লক্ষ টাকায় ক্রয় করার সুযোগ পাচ্ছেন। কেননা একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট স্থানকাল জায়গা ভেদেই এবং বাজার দর অনুযায়ী সব কিছু যাচাই করে একজন ডেভেলপার কোম্পানি বা একজন যিনি ফ্ল্যাট বিক্রি করতেছেন তার সঙ্গে বিষয়টা যাচাই করেই একটা ফ্ল্যাট ক্রয় করে থাকেন। তো এই জন্য আপনি একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে নিলে যেমন সব দিক থেকে আপনি সেফটি পাচ্ছেন, ঠিক আপনি দামের ক্ষেত্রেও প্রায় 20% বা 10% এরকম আপনি ছাড় পাচ্ছেন। তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। যদি এই বিষয়টা আপনার কাছে তথ্যবহুল মনে হয় এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই যারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনতেছে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।